এখন একটা টাকা পাঠালে এখন রিকোয়েস্ট পাঠাবে নিশ্চয়ই। আব্দুল্লাহ বিন উবাই, এটা কে? হাসনাইনা শামসুনিনা দিয়ে দিলাম। দিছো? হ্যালো, আজকে আমাদের তাহলে শুরু হচ্ছে কি মেকানিক্স। মেকানিক্স মানে হচ্ছে বলবিদ্যা, বল সংক্রান্ত বিদ্যা অর্জন করব আমরা, তাই না? এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা আছে হচ্ছে ডাইনামিক্স। স্ট্যাটিক্স আর ডাইনামিক্স আমরা আলোচনা করব, এইটা আগে শুরু করব। স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থিতিবিদ্যা, অর্থাৎ বস্তুকে স্থির রাখতে হবে, এই সংক্রান্ত বিদ্যা অর্জন করা হচ্ছে স্থিতিবিদ্যা। ওয়ালাইকুম সালাম। I am so much excited. কেন তুর্য? কেন excited? For statics. Okay. আনিকা মুবাশশিরা, তামিদুল ইসলাম অমি, শতাব্দী ব্রহ্মা, নুসরাত কামেলিয়া, আসসালামু আলাইকুম ভাই। কানিস ফাতেমা মিমৌসি, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। তুর্য, আলাইকুম সালাম। তুর্য, তুমি তো ফার্স্ট ইয়ার, আবার সেকেন্ড ইয়ারে কনিক পড়ার কি স্থিতিবিদ্যা পড়ার কি দরকার এত তাড়াতাড়ি? গুড মর্নিং শতাব্দী ব্রহ্মা, গুড মর্নিং। কতদিন লাগবে এটা শেষ করতে? স্থিতিবিদ্যাটা শেষ করতে মোটামুটি একটু সময় লাগবে, কারণ হচ্ছে স্থিতিবিদ্যা খুব ভালো একটা অংশ গণিতের। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো স্থিতিবিদ্যা তো আগেই বললাম যে স্থিতি বল নিয়ে আমরা কাজ করব, স্থির বিদ্যা নিয়ে কাজ করব। মোটামুটি ফিজিক্সের অনেক কিছুই এই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার মধ্যে আছে। ডাইনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা, গতিবিদ্যাটা তো পুরাটাই ফিজিক্স, তবে আপগ্রেডেড ফিজিক্স আর কি, আপডেটেড ফিজিক্স। তো আমরা স্থিতিবিদ্যা শুরু করতে হলে আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র,
ভেক্টরে যেমন তোমরা পড়েছো ফিজিক্সে, তোমরা শুধু আমাকে একটু আওয়াজ দাও যে তোমাদের ভেক্টরের সামান্তরিক সূত্রটা তোমরা ঠিকমতো শিখেছো কিনা। ভেক্টরের সামান্তরিক সূত্রটা তোমাদের জানা আছে কিনা, এবং তোমরা মোটামুটি ভেক্টর শেষ করেছো মনে হয়, যে কোনো জায়গায় হোক। ঠিক আছে, আশরাফুল ইসলাম মাহি, আসসালামু আলাইকুম ভাইয়া, খুলনা থেকে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু জয়েন ফ্রম খুলনা। ফিজিক্স মিনস ফুল অফ ফিলিংস। হ্যাঁ সত্য, জি ভাই শিখেছি। তো যাই হোক, মোটামুটি ফিজিক্স তোমার সামান্তরিক সূত্র নিয়ে কাজ করব। ডট গুণন তোমাদের জানা আছে, তারপরেও আমি তোমাদেরকে একবারে বেসিক জায়গা থেকে পড়ানোর চেষ্টা করতেছি। সেটা দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে আগে ভেক্টরের, তোমাদেরকে এর আগেও আমি কিছু জায়গায় এই জিনিসগুলো ক্লিয়ার করেছি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝায়। ওকে, লক্ষ্য করো, বিভিন্ন কেস তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। কোন একটা পার্টিকেলের উপরে যখন দুইটা ফোর্স ক্রিয়া করে, সেই দুটা বল এর ক্রিয়ারেখা কোন একটা বিন্দুতে যদি ছেদ করে, সেই ছেদ বিন্দু থেকে সেই দুটা বল কিন্তু ভেক্টর রাশি। আগে বলে রাখি, বল হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তাহলে বল এক প্রকারের ভেক্টর। তাহলে ভেক্টরের কথাই আমি বলছি। তাহলে কোনো একটা পার্টিকেলের, মনে করো এটা একটা পার্টিকেল, ওকে, এটা যে কোনো একটা পার্টিকেল, এই পার্টিকেলের উপরে এই বিন্দুতে দুটা বল ক্রিয়া করে, একটা দিক এইদিকে আর একটা দিক এইদিকে, দ্যাট ইজ পি বল, আর এটা ধরলাম হচ্ছে কিউ বল। এর যেহেতু বল ভেক্টর, আমি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ওকে, দুটা বল যদি একটা বিন্দু থেকে, দুটা বলের ক্রিয়ারেখা যদি একটা বিন্দু থেকে দেখা যায় যে বের হয়ে গেছে, অথবা দুটা বলই এসে ওই বিন্দুতে এসে প্রবেশ করেছে, ওকে, তখন এই দুটা বলের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় এইটা। এখন দেখো এই বিন্দুটা থেকে, এখন দেখো এই বল, এটা মনে করো পি বল, এটা মনে করো কিউ বল। এই বিন্দু থেকে এই দুটা বলের ক্রিয়ারেখা এই বিন্দুতে মিলিত হয়েছে, রাইট? মিলিত অবস্থানে যদি আমরা এখানে এরকমভাবে আঙ্গুলটা আমি দিই, তাহলে এই বিন্দু থেকে এই কিউ বলের দিকটা বের হয়ে যাওয়া আর পি বলটা প্রবেশ করা, রাইট? তাই বলে এইটা কিন্তু এদের মধ্যবর্তী কোণ না। ওকে, এইটা এদের মধ্যবর্তী কোণ না। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝাবে ওই বিন্দুতে দুইটা বল এসে প্রবেশ করতে হবে, অথবা দুটা বল বের হয়ে যেতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, এখানে এই বিন্দুটা থেকে এই বলটাকে বর্ধিত করে দিতে হবে। বর্ধিত করলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, মনে করো এটা আলফা, এইরকম আর কি। কি ক্লিয়ার? বোঝা যায় মুস্তাক? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এটা মনে করো পি বল, এটা মনে করো কিউ বল। ওকে, এখন এই দুটা বলের ক্রিয়ারেখা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে মিলিত হলে এইটাই হবে এদের মধ্যবর্তী কোণ, অথবা এটাকে বর্ধিত করে দেওয়ার পরে বিপরীত কোণের সমান, এটাই এদের মধ্যবর্তী কোণ। তাহলে এতক্ষণ থেকে আমরা শিখলাম দুটা বলের মধ্যবর্তী কোণ জিনিসটা কি, সেটা আমরা মন দিয়ে শিখলাম। কি ক্লিয়ার? এইটুকু থেকে আর সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। ওকে, হয়েছে? ক্লিয়ার হয়েছে ভাইজান? তাহলে দুইটা বল বা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বুঝলাম। ওকে,
ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হইল। এবার আসো, দুইটা ভেক্টরের ডট গুণন একটু আমার প্রয়োজন। ডট প্রোডাক্ট এটা দরকার আমার আসলে, হ্যাঁ। তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। মনে করো কোন একটা ভেক্টর এদিকে ক্রিয়াশীল, দ্যাট ইজ পি ভেক্টর, দ্যাট ইজ কিউ ভেক্টর। ওকে, ভেক্টরের ডট প্রোডাক্ট শিখতে হলে আগে শিখতে হবে প্রজেকশন অফ এনি ভেক্টর টুয়ার্ডস অ্যানাদার ভেক্টর। ওকে, অর্থাৎ কোন একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টরের প্রজেকশন বা অভিক্ষেপ বা উপাংশ, এই জিনিসটা আমার প্রয়োজন। মনে করো আমি পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের প্রজেকশন নির্ণয় করব। ওকে, তাহলে যেটা করতে হবে, যে ভেক্টর বরাবর প্রজেকশন তুমি নির্ণয় করবা সেই ভেক্টরের উপর লম্ব বরাবর এটার লম্ব বরাবর একটা টর্চ লাইট যদি আমরা এখানে একটা টর্চ লাইট যদি মারি মাস্তাক, ঠিক আছে, এখানে সুইচ আছে, ফুটুস করে এখানে মনে করো টর্চ লাইটের যদি সুইচটা চাপা হয় তাহলে আলো পড়বে, রাইট। আলো পড়লে এই যে ভেক্টর, এই ভেক্টরের মনে করো এইরকম ভাবে এর উপরে একটা প্রজেকশন পড়বে। ওকে, তাহলে এই যে প্রজেকশন, এইটুকুকে বলা হয় পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের। তাহলে এইটুকুর নাম হচ্ছে পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের অভিক্ষেপ। ওকে, তাহলে অভিক্ষেপ জিনিসটা কি? তাহলে তাহলে অভিক্ষেপ নির্ণয় করতে গেলে দুই ধরনের ভেক্টর লাগবে। যে বরাবর তুমি অভিক্ষেপ নির্ণয় করবা সেই ভেক্টরটা লাগবে, যার অভিক্ষেপ নির্ণয় করবা সেই ভেক্টরটাও লাগবে। ওকে, এখন এগুলোর তো মনে করো এই ভেক্টরটার একটা মান আছে, এই মানকে শুধু কিউ দ্বারা প্রকাশ করা হয়, অথবা এই কিউ ভেক্টরের মান এইটা ইকুয়াল টু কিউ, এটা দিয়ে প্রকাশ করা হয়, রাইট। এখন এটাকে বলা হচ্ছে অভিক্ষেপ। সংক্ষেপে আমরা বলছি এটা কিউ এর অভিক্ষেপ। কোন বরাবর? পি ভেক্টর বরাবর। এখন এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, রাইট, তাহলে আমরা বলতে পারি কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমিটা কি? অভিক্ষেপ। কার অভিক্ষেপ? কিউ এর অভিক্ষেপ। কোন বরাবর অভিক্ষেপ? ওকে, ডিভাইডেড বাই, তাহলে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ কিউ। ওকে, তাহলে অভিক্ষেপটা কার মস্তক? কিউ এর অভিক্ষেপ। কোন বরাবর অভিক্ষেপ? পি ভেক্টর বরাবর কিউ এর অভিক্ষেপ। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি অভিক্ষেপ ইকুয়াল টু কিউ কজ আলফা, রাইট, কিউ কজ আলফা। তাহলে আমরা এখানে লিখে রাখলাম পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের অভিক্ষেপ ইকুয়াল টু কিউ কজ আলফা। ওকে, আমি সংক্ষেপে মনে রাখি এইভাবে, যার অভিক্ষেপ তার কোসাইন, কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা অভিক্ষেপ জিনিসটা কি সেটা বুঝলাম। এখন যদি আমি তোমাকে বলতাম কিউ ভেক্টর বরাবর পি এর অভিক্ষেপটা কি হবে, তাহলে যার অভিক্ষেপ তার কোসাইন। তাহলে আমি যদি বলি এখানে কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের অভিক্ষেপ ইকুয়াল টু, তাহলে পি কজ আলফা, রাইট। তাহলে অভিক্ষেপ জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান সেটা বলো। কি ক্লিয়ার? ভুঁড়িটা বড় হয়ে যাচ্ছে দিন দিন, কেমন জানি লাগছে। যাই হোক,
আল্লাহর দান। ক্লিয়ার? ওকে, অভিক্ষেপ জিনিসটা কি সেটা আমরা ক্লিয়ার হইলাম। ওকে, এখন আসো কোন একটা ভেক্টর বরাবর অপর একটা ভেক্টর এর অভিক্ষেপকে যদি আমরা লক্ষ্য করো, তোমরা যখন দ্বিমাত্রিক তলে ভেক্টর চ্যাপ্টার করেছো, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, রাইট, এটা যদি মূল বিন্দু হয়, এইটুকু যদি ও এ হয়, ও এর মান যদি 2 হয়। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ও এ কে যখন ভেক্টর রূপে প্রকাশ করো তখন দিস ইজ ইকুয়াল টু এই ভেক্টরের মান ইনটু এটা কোন দিক বরাবর তার জন্য একটা একক প্রয়োজন হয়, সেই একক ভেক্টর 2i লিখো তোমরা, রাইট। এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আই ভেক্টর, কারণ এটা নির্দেশই করে এক্স অক্ষ বরাবর ভেক্টর, রাইট। তাহলে এই এককগুলো তোমাকে কিছু নির্দিষ্ট দিক নির্দেশ করে, রাইট। যেমন আমরা যদি বলি 2 এর শুধু 2, এটা একটা বাস্তব সংখ্যা, এটার সংখ্যা বোঝায়, এটার কোনো মূল্য নাই। যখনই এর পাশে একটা কেজি দিব তখন আমরা বুঝবো এটা কারো ভর 2 কেজি, রাইট। এখানে যদি আমরা পাশে এম দিই তাহলে তোমরা বোঝো যে কোনো কিছু দৈর্ঘ্য 2 মিটার, তার 2টা তখন দৈর্ঘ্য নির্দেশ করে। কেজি দিলে 2টা তখন ভর নির্দেশ করে। যখন আমি 2 এর পাশে আই ক্যাপ দেব তখন বুঝতে হবে এটা 2 একক মানের একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। কি ক্লিয়ার? তাহলে এটা একক নির্দেশ করে, এটা তোমরা জানো। তার মানে কোনো একটা অংশের যদি মান জানা থাকে সেটাকে যদি তোমরা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাও, সেই জিনিসটাকে তার সাথে তাহলে সেই বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর লাগবে, সেই বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর লাগবে। এখন আমার প্রশ্ন, এইটুকুর মান দেওয়া আছে তোমার হচ্ছে কিউ কজ আলফা, এইটুকুর মান আমরা দেখলাম কিউ কজ আলফা, রাইট। এখন যদি আমরা বলি অভিক্ষেপ, আর একটা টার্মস আসবে, সেটা হচ্ছে উপাংশ। উপাংশটা হচ্ছে অভিক্ষেপকে ভেক্টর দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে উপাংশ, অভিক্ষেপকে ভেক্টর দিয়ে প্রকাশ করা। তাহলে এই অভিক্ষেপকে যদি তাহলে সংক্ষেপে লিখে রাখি, অভিক্ষেপের ভেক্টর রূপটাই হচ্ছে উপাংশ, অভিক্ষেপের ভেক্টর রূপ। আমি কিন্তু ফিজিক্সের মতো অত ডিপ পড়াতে পারবো না, কারণ আমি ফিজিক্স পড়াতে পারি না। অভিক্ষেপের ভেক্টর রূপ উপাংশ, সংক্ষেপে লিখে রাখি। এটা কি বলো মোস্তাক? তাহলে উপাংশ আর অভিক্ষেপ এক না, ওকে। তাহলে অভিক্ষেপের ভেক্টর রূপ উপাংশ, জাস্ট এই ছোট কথাটা বলে রাখলাম। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশ কি হবে? উপাংশ হচ্ছে অভিক্ষেপকে ভেক্টর দিয়ে প্রকাশ করতে হবে, রাইট। তো ভেক্টরে প্রকাশ করার উপায় কি? মান ইনটু যে বরাবর তুমি অভিক্ষেপ পাচ্ছ সেই বরাবর একক ভেক্টর লাগবে, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে এখানে এখন ছোট্ট করে সুন্দর করে লেখানোর চেষ্টা করি যে পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশ, ওকে, এইটা ইকুয়াল টু, তাহলে কি লিখবো আমরা? তাহলে অভিক্ষেপ ইনটু যে বরাবর উপাংশ নির্ণয় করতে চাও সেই বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। কি ক্লিয়ার? তাহলে আমাদের অভিক্ষেপ কত? কিউ কজ আলফা ইনটু যে বরাবর উপাংশ নির্ণয় করতে চাচ্ছ। তুমি কোন বরাবর উপাংশ নির্ণয় করতে যাচ্ছ? পি ভেক্টর বরাবর। তাহলে পি ভেক্টর বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে পি ক্যাপ, অর্থাৎ পি এর একক ভেক্টর লাগবে। এটা কিন্তু আবার ভাবো না যেটা এক্স অক্ষ, আমি তো এক্স অক্ষ বলি নাই, ওখানে ক্রিয়াশীল পি ভেক্টর দেওয়া আছে। অনেকেই কিন্তু চিন্তা করে নিয়েছে কিউ কজ আলফা ইন্টু আই দিবস, তা হবে না, ওটা তো এক্স অক্ষ না, ওটা হচ্ছে পি ভেক্টর বরাবর। কি ক্লিয়ার? তাহলে পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশ কিউ কজ আলফা ইন্টু যে বরাবর উপাংশ নির্ণয় করব সেই বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে যদি আমি বলি কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের
উপাংশ, দিস ইকুয়াল টু পি কজ আলফাটা হচ্ছে অভিক্ষেপ, পি কজ আলফাটা অভিক্ষেপ, আর কোন বরাবর আমি উপাংশ নির্ণয় করতে চাই, কোন বরাবর, কিউ বরাবর। তাহলে কার একক ভেক্টর নিতে হবে এখানে, কিউ এর একক ভেক্টর নিতে হবে। বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এটুকু কি ক্লিয়ার হয়েছে ভাইজান, হয়েছে? ভাইয়া আপনি আপনার ভরির ইকুয়েশনটা দিয়ে দেন এখনই, নাহলে সবাই এই ভরির ইকুয়েশন নিয়ে মতবিরোধী কি শুরু করে দেবে। হ্যাঁ, আমার ভরির ইকুয়েশনটা হচ্ছে কি বলবো, এইদিকে এটা যদি এক্স অক্ষ হয়, এটা নির্দিষ্ট উচ্চতায় আছে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষটা যদি ধরি মনে করো x1 y1 বিন্দুতে, তাহলে ইকুয়েশনটা হবে y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস x1, ভরির ইকুয়েশন। ওকে, তাহলে কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান, হয়েছে? ওকে, ভেরি গুড, ক্লিয়ার, এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে মোস্তাক অভিক্ষেপ আর উপাংশ জিনিসটা কি সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন বলা হচ্ছে দেখো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, দ্যাট ইজ পি ভেক্টর, দ্যাট ইজ কিউ ভেক্টর, রাইট? তাহলে এখান থেকে এর উপরে যদি লম্ব টানি, দিস ইজ কল্ড অভিক্ষেপ, অর্থাৎ কিউ কজ আলফা, যদি এটা আলফা হয়। কি ক্লিয়ার? বলা হচ্ছে এরকম ভাবে দুটা ভেক্টরের যে গুণনে গুণফলে প্রাপ্ত গুণফলটা একটা স্কেলার হয়, সেটাকে বলা হয় ডট গুণন, সেটাকে বলা হয় ওই দুটা ভেক্টরের ডট গুণন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ডট গুণনের মানটা কিভাবে নির্ণয় করা হয়? ডট গুণনকে প্রকাশ করা হয় এইভাবে, পি ভেক্টর ডট কিউ ভেক্টর। ওকে, সো দিস ইকুয়াল টু, তাহলে কি হবে? দিস ইকুয়াল টু, আমি এটা শেখাই এইভাবে, কোন একটা ভেক্টর বরাবর কোন একটা ভেক্টরের মান এবং সেই ভেক্টর বরাবর অপর ভেক্টরের অভিক্ষেপের গুণফলকে বলা হয় এই দুটা ভেক্টরের ডট গুণনের মান। ডট গুণনের সংজ্ঞা না, কিন্তু এটা ডট গুণনের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে দুটা ভেক্টরের যে গুণন করলে গুণফলটা স্কেলার পাওয়া যায়, তাদের গুণফল, সেই ধরনের গুণটাকে বলা হয় ডট গুণন। ওকে, আর ডট গুণনের মান নির্ণয় করা হয় যে কোনো একটা ভেক্টরের মান, ধরে নাও পি এর মান পি নিলাম, ইনটু তাহলে কি হবে, পি বরাবর কিউ এর অভিক্ষেপ, পি বরাবর কিউ এর অভিক্ষেপ। ওকে, তাহলে কোন একটা ভেক্টরের মান এবং সেই ভেক্টর বরাবর, তাহলে এখানে দুটা ভেক্টর আলোচনাধীন, কোন একটা ভেক্টরের মান এবং সেই ভেক্টর বরাবর অপর ভেক্টরের অভিক্ষেপের গুণফল দিয়ে ডট গুণনের মান নির্ণয় করা হয়, রাইট? তাহলে এটাও লিখতে পারি, অথবা অনেকে বলতে পারে ভাই না আমি কিউ ভেক্টর লিখব, আগে কিউ ভেক্টরের মান লিখব, তাহলে তোমাকে কি লিখতে হবে, কিউ ভেক্টর বরাবর অপর ভেক্টরটাকে পি, তাহলে এখানে আমি তখন লিখব কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে এটাও পি ডট কিউ, এটাও পি ডট কিউ এর মান নির্দেশ করে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন যদি এটা ইকুয়াল টু আমি লিখি, এটা ইকুয়াল টু যদি লিখি, তাহলে পি ভেক্টর আর পি ভেক্টর বরাবর কিউ এর অভিক্ষেপ কত ছিল মোস্তাক? কিউ এর অভিক্ষেপ ছিল কিউ কজ আলফা, রাইট? আবার দেখো যখন আমি এইটা লিখব তখন কি হবে, এটা যখন লিখব দিস ইকুয়াল টু, তাহলে কিউ ভেক্টর ইনটু কিউ ভেক্টর বরাবর পি এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ? পি এর অভিক্ষেপ, তাহলে যার অভিক্ষেপ তার কোসাইন, যার অভিক্ষেপ তার কোসাইন, তার মানে দুটাই কি একই জিনিস না? এই দুটাই কিন্তু একই জিনিস, অর্থাৎ পি কিউ কস আলফা। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারলাম
যে পি ডট কিউ এটা ইকুয়াল টু পি কিউ কজ আলফা। ওকে, পি কিউ কজ আলফা। কি ক্লিয়ার? তাহলে আমরা দুটা ভেক্টরের ডট গুণনের মান কিভাবে নির্ণয় করা হয় সেটা সংক্ষেপে একটু শিখে নিলাম আমরা, যে সেই দুটা ভেক্টরের মানের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। মধ্যবর্তী কোণ বলতে কি বোঝায় সেটা আমরা মন দিয়ে শিখে ফেলেছি, যে দুটা ভেক্টর একটা বিন্দুতে প্রবেশ করতে হবে অথবা একটা বিন্দু থেকে দুটা ভেক্টর বের হয়ে যেতে হবে। কি ক্লিয়ার ভাইজান? ওকে, আমি ডট গুণন যখন শেখাতে পারেছি তখন আরো অনেক কিছু শেখাতে পারবো। আবার তোমরা কিন্তু এটাও শিখেছ যে দুইটা ভেক্টরের ক্রস গুণন, দুইটা ভেক্টরের ক্রস গুণন এটা ইকুয়াল টু পি কিউ সাইন আলফা ইনটু, যেহেতু এটা একটা ভেক্টর রাশি তাহলে একটা একক ভেক্টর কাজ করে, দ্যাট ইজ ইটা ক্যাপ। এটা কিন্তু এই একক ভেক্টরটা কোন দিকে ক্রিয়াশীল? পি কিউ যে তলের উপরে আছে সেই তলের উপর লম্ব বরাবর, রাইট? পি কিউ যে তলে থাকে সেই তলের উপর লম্ব বরাবর, অর্থাৎ এইরকম ব্যাপারটা। এই যে দুইটা ভেক্টর যদি এইটা হয়, ওকে, এইটা আছে এই তলের উপরে, এই তলের উপরে লম্ব বরাবর ইটার দিক, অর্থাৎ পি ক্রস কিউ এর দিক, ঠিক কিনা? অথবা এরকম ভাবে যদি আমি চিন্তা করি যে এটা যদি পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে আমি যদি এইভাবে এক পাক ঘুরাই, এইভাবে ঘুরাইলে এটা মনে করতে হবে একটা স্ক্রু। এই যে এটা একটা স্ক্রু, এটা একটা স্ক্রু, ওকে। তাহলে আমি যদি এইভাবে ঘুরাই তাহলে স্ক্রুটা ঘুরবে এইভাবে, এই স্ক্রুর দিকটা নির্দেশ করে পি ক্রস কিউ এর দিক, ঠিক আছে? তাহলে পি ক্রস কিউ এর দিক কোন দিকে? পি এবং কিউ ভেক্টর দুটা যে তলের উপর অবস্থান করে, যে তলের উপর অবস্থান করে সেই তলের উপর লম্ব বরাবর, সেটা হচ্ছে পি ক্রস কিউ এর দিক নির্দেশ করে। কি ক্লিয়ার ভাইজান? তাহলে পি ক্রস কিউটা ভেক্টর রাশি, পি ডট কিউটা হচ্ছে স্কেলার রাশি। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা জানো এই যে যেমন দেখো এখানে আলফা, আলফার মান যদি 90 ডিগ্রি বসাই তখন এটার মান হয়ে যায় 0, রাইট? তাহলে এখানে যদি আমরা বলি যে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলবো? পি ডট কিউ ইকুয়াল টু 0, রাইট? অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে তাদের ডট গুণন শূন্য হয়, তাদের ডট গুণন শূন্য হয়। ভেরি গুড, এটাও তোমরা খুব সুন্দরভাবেই জানো। এখন বলবা ভাই এগুলো তো আমরা জানি, শুধু সময় ব্যয় করতেছেন কিসের লাগে আপনি, এরকম মনে হতে পারে, তারপরে বলি কি আর করার। তাহলে দুটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে তাদের ডট গুণন কি হবে? শূন্য হবে। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন যে মনে করো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এটা পি ভেক্টর, ওকে। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর আছে মনে করো এ বরাবর, ওকে, এটা আর ভেক্টর। আমার প্রশ্ন, এই তিনটা ভেক্টর একটা তলের উপরে থাকতে হবে, একটা তলের উপরে থাকতে হবে। এটা কিভাবে আমরা প্রমাণ করব? রাইট, মনে রাখবা যে এই তিনটা ভেক্টর একই তলের উপরে কখন থাকবে, ঠিক আছে মুস্তাক? তো আমার আরেকটা কলম লাগবে, যদি তুমি দিতে পারো। দেখো একটু খেয়াল করো, এখানে একটা কলম দিলাম, এখানে একটা কলম দিলাম, এখানে একটা কলম দিলাম। আমাকে প্রমাণ করতে হবে যে এই তিনটা কলম একই তলের উপরে আছে, একই তলের উপরে কিভাবে থাকবে, এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে টানবো। ওকে, আমরা জানি এই তিনটা কলম তিনটা পৃথক পৃথক ভেক্টর নির্দেশ করে। ওকে, আমি যদি বলি এই দুটা ভেক্টরের আমি ক্রস গুণন করব, এই যে দেখো দেখতে পাচ্ছ কি তোমরা, এই যে লাল হেডওয়ালা আর এটা নীল, ওকে, এই লাল হেড আর নীল পেনটা যদি আমি ক্রস গুণন করি, তাহলে ক্রস গুণন করলে এই দুটা কলম উঠে চলে যাবে।
চলে যাওয়ার পরে এর ক্রস গুণনের প্রাপ্ত যে ভেক্টরটা সেটা কোন দিকে ক্রিয়া করে, এরা যে তলের উপরে ছিল সেই তলের উপর লম্ব বরাবর, রাইট। তাহলে এইটা হচ্ছে ক্রস গুণন। অর্থাৎ যদি এই দুটা কলমকে আমরা দুটা ভেক্টর পি এবং কিউ মনে করতাম, তাহলে এদের ক্রস গুণনের ফলে প্রাপ্ত ভেক্টরটা হচ্ছে এটা, রাইট। তাহলে এটা হচ্ছে পি ক্রস কিউ এর দিক, পি ক্রস কিউ ভেক্টর। ওকে, এখন আমার প্রশ্ন, এই পি ক্রস কিউ ভেক্টরটা, তাহলে এটা হচ্ছে পি ক্রস কিউ ভেক্টর। ওকে, এই পি ক্রস কিউ ভেক্টরটা এই যে এই সবুজ ভেক্টরের উপরে, এই সবুজ ভেক্টরের উপরে লম্ব কিনা বলো, হ্যাঁ? তাহলে কি আমরা বলতে পারি যে এই পি ক্রস কিউটা এর উপরে লম্ব? তার মানে পি ক্রস কিউ এবং এই আর এর ডট গুণ শূন্য হবে, রাইট। তার মানে আমরা বলতে পারি সংক্ষেপে, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস গুণন প্রাপ্ত ভেক্টর তৃতীয় ভেক্টরের সাথে যদি লম্ব হয়, তখন সেই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে। কি ঠিক কিনা বলো? ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমি এই যে ভেক্টরটা পাইলাম, এটা কিভাবে পাইলাম? এই সবকটা কলম একটা তলের উপরে ছিল, রাইট। আমি যে কোনো দুটা কলমকে তুলে নিলাম, এর অর্থ হচ্ছে এদের ক্রস গুণন করে তুমি এখানে একটা লম্ব ভেক্টর পাইছো, পি ক্রস কিউ, রাইট। এই পি ক্রস কিউ ভেক্টরটা তৃতীয় এই ভেক্টরের উপরে লম্ব কিনা, তাহলে এর ডট গুণন কি হবে? তাহলে আমরা বলতে পারি যে পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর এরা যদি সমতলীয় ভেক্টর হয়, একতলীয় ভেক্টর হয়, সমতলীয় ভেক্টর হয়, এগুলো আমার একটু লাগবে তো ওই জন্য, সমতলীয় ভেক্টর হয়, তাহলে যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণন শূন্য হবে। তার মানে এইভাবে লিখতে পারি, পি ক্রস কিউ ডট আর, দিস উইল বি 0। পি ক্রস কিউ এর দিকটা হচ্ছে তলের উপরে লম্ব বরাবর, আর আর ভেক্টরটা ওই তলের উপরে রয়ে গেছে, তাহলে পরস্পরের উপর লম্ব হলে তাদের ডট গুণন কি হবে? শূন্য হবে। কি ক্লিয়ার? অথবা কিউ ক্রস আর, তাহলে কিউ ক্রস আর করলে এর সাথে কি ডট গুণন করতে হবে? পি ডট গুণন করতে হবে, ইকুয়াল টু 0। অথবা পি ক্রস আর ডট কিউ ইকুয়াল টু 0। কি ক্লিয়ার কিনা বলো? ফিলিংস অনুসারে, ফিলিংস দিয়ে বুঝতে হবে আসলে ফিজিক্স। তাহলে ফিজিক্সটা হচ্ছে আসলে ফিলিংসের বিষয়, মানে কি বলবো, কি ক্লিয়ার তোমাদের? লিখেছে এরা সবাই, যাই হোক, ভেরি গুড। আশরাফুল ইসলাম মাহি, খুবই সুন্দর, খুলনা থেকে বলছো তুমি, নিশ্চয়ই তুমি শিখেছো ভাইয়া। তো যাই হোক, তোমাদের খুলনা থেকে এক গণিতের প্রশিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন যে স্মার্ট বোর্ড কিনবেন। তো যাই হোক, এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, শতাব্দী ব্রহ্মা ক্লিয়ার, পূর্ণিমা হক ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে আল্লাহর রহমতে। আমার খিদা লেগে গেল সেই মাপে, আরিফ সারের সৈকত, খিদা লাগলে খাইতে হবে, হয়েছে? ওকে, কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্তটা দেখলাম মোটামুটি, ঠিক আছে সমস্ত। এখন আসুন, মনে করো এই একটা ভেক্টর, দ্যাট ইজ পি ভেক্টর, এই একটা ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, রাইট। এদের মধ্যবর্তী কোণ আলফা। আমরা জানি সামান্তরিক সূত্রানুসারে কোন একটা সমতলে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি কোন দিকে হয় তোমরা জানো। ওই দুইটা ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর, এটা তোমরা জানো, রাইট। অর্থাৎ আমি যদি এখানে একটা সামান্তরিক অঙ্কন করি, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণ বরাবর এদের লব্ধি বল ক্রিয়া করে, দ্যাট ইজ আর। তাহলে এটা ও বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ,
দুটা বলের লব্ধি আর, সেটা কোন দিকে ক্রিয়া করবে? অবশ্যই এই দুইটা বলকে কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল রাখলে যে সামান্তরিক অঙ্কন হয়, সেই সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল হয় আর ভেক্টর। কি ক্লিয়ার? দুইটা ঘটনা ঘটতে পারে, এটাও ঘটতে পারে অথবা এটাও ঘটতে পারে। এটা হচ্ছে পি বল আর এটা হচ্ছে তোমার কিউ বল। ওকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যেমন এটা আলফা, এটা আলফা, এখানে আলফা লেস দেন 90 ডিগ্রি, দ্যাট ইজ আলফা এখানে সূক্ষ্ম কোণ চিন্তা করা আছে। ওকে, আর এখানে আলফাটা স্থূল কোণ চিন্তা করা আছে, অর্থাৎ 90 চাইতে বড়। ওকে, তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 থেকে ছোট হতে পারে, 90 থেকে বড় হতে পারে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে একটা সমান্তরিক অঙ্কন করি, তাহলে সমান্তরিকটা হবে মোটামুটি এরকম, তখন এদের লব্ধি হবে এইটা, দ্যাট ইজ আর ভেক্টর, আরটা হচ্ছে লব্ধি। তাহলে এখানে দেখো আলফার মান 90 থেকে বড়, অর্থাৎ স্থূল কোণ, আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি। যে কোনই ক্রিয়াশীল হোক না কেন, আমি যদি এখন বলি যে এই ভেক্টরটাকে দিক অপরিবর্তিত রেখে এটাকে সমান্তরালে ট্রান্সফার করলে দুটা ভেক্টর সমান ভেক্টর কখন বলা হয়? দুটা ভেক্টরের মান যদি সমান থাকে এবং দিক যদি সমান থাকে, সেই দুটা ভেক্টরকে বলা হয় সমান ভেক্টর। সমান ভেক্টর মানে দৈর্ঘ্য সমান হলেই হবে না। যেমন দেখো এখানে একটা ভেক্টর আছে, এটার দৈর্ঘ্য যা, মনে করো এখানে আরেকটা ভেক্টর দিলাম, এটার দৈর্ঘ্য তা, এটাও 2 একক, এটাও 2 একক। এই দুটা ভেক্টরকে কখনোই আমরা সমান ভেক্টর বলতে পারবো না। সমান ভেক্টর বলতে হলে মোস্তাক ভেক্টরের মানও সমান হতে হবে, দিকও একই রকম হতে হবে, দিকও একই দিকে হতে হবে, সেটাকে বলা হয় সমান ভেক্টর। কে ক্লিয়ার? তাহলে এই ভেক্টরের মান, এটা যেহেতু সমান্তরিক, এটা হচ্ছে সমান্তরাল বরাবর সরল রেখার দৈর্ঘ্য, তাহলে এইটার মান আর এটার মান কিন্তু সমান এবং দিক একই দিক, সুতরাং এই দুটা ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটা ভেক্টর সমান। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো এখানেও তাই, যে এই ভেক্টর আর এই ভেক্টরের দিক একই কিনা মোস্তাক, এবং দৈর্ঘ্য সমান কিনা, সুতরাং এটাও কিউ ভেক্টর। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা দেখো, তোমরা ভেক্টরের যোগসূত্র শিখেছ ভেক্টর চ্যাপ্টারে। কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের যদি পাদবিন্দু মিলিত হয়, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। ওকে, কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের যদি পাদবিন্দু মিলিত হয়, তাহলে ভেক্টরদের লব্ধি হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত নির্দেশক যে ভেক্টরটা, অর্থাৎ এইটা হয় তোমাদের লব্ধি ভেক্টর। কি ক্লিয়ার? অর্থাৎ এইটা ইকুয়াল টু হবে এইটা প্লাস এইটা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এখন বলতে পারি যে এই চিত্রে বলুক আর ওই চিত্রে বলুক, সূক্ষ্ম কোণে ক্রিয়াশীল হোক আর স্থূল কোণে ক্রিয়াশীল হোক, তাতে কোনো সমস্যা না। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু, তাহলে কি হবে বলতো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা লেখা ঠিক আছে কিনা বলো? ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে কোন একটা ভেক্টর যদি অপর ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি নির্দেশ করে, আমি যদি এখন বলি যে আর ভেক্টরটা, আর ভেক্টর হচ্ছে পি কিউ এস, এই ভেক্টরগুলোর লব্ধি। ওকে, তাহলে তুমি নিঃসন্দেহে লিখতে পারবা আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর, এবং এরা কিন্তু সবাই একতলীয় ভেক্টর, এটা মাথায় রাখতে হবে। এরা কি একতলীয়, সমতলীয়। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দুই বা ততোধিক ভেক্টরের মানে সমতলীয়, দুই বা ততোধিক ভেক্টর যদি কোন একটা তলের উপরে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধি ইকুয়াল টু, লব্ধি ভেক্টর ইকুয়াল টু তাদের যোগফলের সমান, এটা আমরা বলতে পারবো। কি ক্লিয়ার? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে মোস্তাক? আমার শখ হইলো, মানুষের শখ হতে পারে না, আমার শখ হইলো
আমি এই আর ভেক্টরকে আবার আর ভেক্টর দ্বারা ডট গুণন করব। সো দিস ইকুয়াল টু তাহলে পি প্লাস কিউ ডট আর, তাই কিনা? আমি ডট আর না দিয়ে যেহেতু আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ দিতে পারি মোস্তাক। আর ডট আর, আর মানে কি পি প্লাস কিউ, এ আর মানে কি পি প্লাস কিউ। ভেরি গুড, বাহ, তোমরাই বলো। আর ডট আর মানে আর এর মান, দ্বিতীয় আর এর মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন, আর এবং আর এর মধ্যবর্তী কোণের কোসাইন 0 ডিগ্রি, রাইট? দিস ইকুয়াল টু, এগুলো আগে গুণ করে নি, তাহলে পি দ্বারা পি কে আগে ডট গুণন করে নি, তাহলে পি ডট পি প্লাস পি ডট কিউ, তার আগে পি দ্বারা ডট গুণ করে নিলাম, এবার কিউ দ্বারা প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে আসো। cos 0 মান 1, আর ইন্টু আর মানে আর স্কোয়ার, দিস ইকুয়াল টু, তার মানে কি দেখলাম আমরা, আর ডট আর করলে আর স্কোয়ার হয়, ওই বলের মানের উপর স্কোয়ার হয়, ঠিক আছে? এটা ইকুয়াল টু পি ডট পি মানে তাহলে কি হবে মোস্তাক? পি স্কোয়ার। কিউ ডট কিউ মানে কি হবে মোস্তাক? কিউ স্কোয়ার প্লাস, তোমরা জানো পি ডট কিউ যা কিউ ডট পিও তা, কারণ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। একটু আমরা ইয়ে করি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মারা গেছেন আমাদের পার্শ্ববর্তী অনুরাগ কমিউনিটি সেন্টারের এখানে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে কি থাকলো 2 ইন্টু পি ডট কিউ। আমি আসলে দুটা ভেক্টরের লব্ধি স্কোয়ার ইকুয়াল টু, এইটা মনে রাখি বেশি, দুইটা ভেক্টরের লব্ধি স্কোয়ার, লব্ধির মানের স্কোয়ার ইকুয়াল টু ওই বলদ্বয়ের, ওই দুটা ভেক্টরের মানের বর্গের যোগফল প্লাস 2 ইন্টু তাদের ডট গুণন, 2 ইন্টু তাদের ডট গুণন। ওকে, তার মানে বলগুলোর, এটা আমি বাংলা ভাষায় লিখে রাখি, বলগুলোর বর্গের সমষ্টি, বলগুলোর বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু তাদের ডট গুণন। আমি ভাষাটা বলি এভাবে, তাদের ডট গুণন, তাদের ডট গুণন। এবার আসো, আমার ভাষা শুধু তোমরাই বুঝবা, অন্য কোনো স্যারকে বোঝানোর দরকার নাই, অন্য কোনো ভাইয়া গ্রুপকে বোঝানোর দরকার নাই। তাহলে বলগুলোর বর্গের সমষ্টি প্লাস 2 ইন্টু তাদের ডট গুণন। এখন এই কথাটা শুনে তোমাদের গৃহ শিক্ষক, স্মার্ট ভাইয়েরা বা স্মার্ট শিক্ষকরা বলতে পারে তাদের ডট গুণন মানে কি? আমি যদি 3টা ভেক্টর নেই, তাহলে পি ডট কিউ ডট আর লিখবো না। ডট গুণন কখনোই 2 এর অধিক ভেক্টরে করা যায় না, ডট গুণন করতে হয় 2টা করে ভেক্টরের, ঠিক আছে? তাহলে তাদের ডট গুণন বলতে বুঝাইছি 2 এর অধিক ভেক্টর যদি থাকে, তাদের ডট গুণন মানে 2 ইন্টু 2টা করে ভেক্টর নিয়ে যতগুলো ভেক্টর ডট গুণন লেখা যায়, 2টা করে ভেক্টর নিয়ে যতগুলো ডট গুণন লেখা যায়। কি ক্লিয়ার? যেমন ভাইজান, আমি যদি এখন তোমাদেরকে বলি যে সমতলে একটা নির্দিষ্ট বিন্দুতে পি কিউ আর মানে 3টা বল ক্রিয়াশীল, এই 3টা বলের লব্ধি যদি এস হয়, লব্ধি যদি এস হয়, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এই কথা অনুসারে বলগুলোর বর্গের সমষ্টি, দ্যাট ইজ মানের, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। কি ক্লিয়ার? প্লাস 2 ইন্টু তাদের ডট গুণন। তাদের ডট গুণন বলতে আমি কিন্তু এটা বলি নাই যে পি ডট কিউ ডট আর হবে, আমি বলেছি যে ডট গুণন কখনো 2টা বলের বেশি হয় না। ওকে, তাহলে এখান থেকে 2টা করে বল নিয়ে যতগুলো ডট গুণন লেখা সম্ভব তাদের সমষ্টি হবে। ওকে, অর্থাৎ এখানে হবে 2 ইন্টু পি ডট কিউ
প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পি, দুটা দুটা করে নিয়ে যতগুলো ডট গুণন লেখা সম্ভব। পি কিউ এর মধ্যে একটা ডট গুণন লেখা যায়, পি এবং আর এর মধ্যে একটা ডট গুণন লেখা যায়, কিউ এবং আর এর মধ্যে একটা ডট গুণন লেখা যায়। আর কি লেখা যায়? কি ক্লিয়ার ভাইজান? তাহলে এটা হচ্ছে তিনটা বলের লব্ধির মান নির্ণয়ের সহজ বুদ্ধি। এটাই ফিলিংস। এটা তুমি যদি এটা বিশ্বাস না করতে চাও তাহলে এস ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর দিয়ে করো, দিয়ে এস ডট এস করো, এস স্কোয়ার নিয়ে আসার জন্য গুণ করো। এটা যদি না আসে কান কাটে 0 পয়েন্টে বিক্রি করে দেবো ধরে নাও। কি ক্লিয়ার হয়েছে? হয়েছে ভাইজান? হয়েছে? ফ্যানটা দাও তো, গরম হচ্ছে। ওকে ওকে, ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? কি লিখতেছে জানো? ওকে ক্লিয়ার। ভেরি গুড। তাহলে আমরা দুটা ভেক্টরের লব্ধির মান নির্ণয় করা দেখলাম, যে তাহলে এরকম ভাবে যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ডট কিউ। এই পি ডট কিউটা কি সেটা আমরা মান বের করতে পারি। সো দিস ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ডট কিউ, মানে পি কিউ ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন কস আলফা। আলফা যদি তাদের মধ্যবর্তী কোণ হয় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এইটা। তাহলে এইটার সূত্রটা আমাদের কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে, ঠিক আছে? মানে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ স্থিতিবিদ্যার প্রথম চ্যাপ্টারটা পুরাই সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের অভিক্ষেপ উপাংশ এগুলো নিয়েই লীলা খেলা আসলে। কি ক্লিয়ার? এবার আসো, আমরা দেখেছিলাম যে আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর, রাইট? এইটা এখন যদি আমি বলি যে আমি যদি এই আর ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টর এর ক্রস গুণন করি, সেটা পারা সম্ভব? কি পারা সম্ভব কিনা বলো? দেখো, এটা একটা ভেক্টর, এটা মনে করো আর একটা ভেক্টর, দ্যাট ইজ পি ভেক্টর, দ্যাট ইজ কিউ ভেক্টর, রাইট? আচ্ছা, এখন লব্ধি মানে কি? দুটা ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর সবাই মিলে যে কাজ করবে, লব্ধিও সেই কাজ করবে। লব্ধি একাই সেই কাজ করবে, এটাকে বলা হয় লব্ধি। এখন আমার প্রশ্ন ভাইজান, মনে করো এখানে একটা লব্ধি ভেক্টর আছে, দ্যাট ইজ আর ভেক্টর। ওকে হয়েছে? আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম কোন একটা ভেক্টর বরাবর অপর ভেক্টরের অভিক্ষেপ মানে কি? ওই ভেক্টর ইনটু যে বরাবর অভিক্ষেপ তার সাথে মধ্যবর্তী কোণের কোসাইন, অভিক্ষেপ যেটা বলেছিলাম। মনে করো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমার আলফা, আর এই কোণটা লব্ধি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। লব্ধি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, রাইট? এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে পি ভেক্টর বাংলায় লিখলাম কেন? এখন কিন্তু একটু আমরা গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। পি ভেক্টর বরাবর পি ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, একই কথা। ওকে, লম্ব অভিক্ষেপ এটা ইকুয়াল টু
ওকে, আমরা কি শিখেছিলাম মোস্তাক? যার অভিক্ষেপ তার মানের কোসাইন নিতে হবে। কস পি এবং এই পি এর মধ্যবর্তী কোণ কত সেটা তোমাকে লিখতে হবে, পি কস 0, রাইট? আমি তাই শিখেছিলাম কিনা যে কোন একটা ভেক্টরের অভিক্ষেপ মানে সেই ভেক্টরের কোসাইন, সেই কোসাইনটা কার? যে বরাবর অভিক্ষেপ নির্ণয় করতে চাও তার সাথে কোণ, তার পি এবং পি এর মধ্যবর্তী কোণ কত? 0। ভেরি গুড। এবার আমি যদি বলি পি ভেক্টর বরাবর কিউ এর অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বা অভিক্ষেপ, দিস ইকুয়াল টু কিউ ইনটু পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত মোস্তাক? তাহলে কিউ কস আলফা, রাইট? এখন যদি বলি পি ভেক্টর বরাবর লব্ধি বল আর এর অভিক্ষেপ, তাহলে এটা ইকুয়াল টু আর ইনটু কস কি দিব? থিটা। তাহলে দিস ইজ থিটা। কি ক্লিয়ার? আমরা জানি লব্ধি একা যে কাজ করে সবগুলো বল মিলে সে কাজ করে। তাহলে আমরা যদি বলি পি ভেক্টর বরাবর, পি ভেক্টর বরাবর লব্ধি বলের উপাংশের মান, উপাংশের মানকে বলা হয় অভিক্ষেপ। লব্ধি বলের উপাংশের মানকে বলা হয় অভিক্ষেপ, আর অভিক্ষেপকে ভেক্টর দিয়ে প্রকাশ করলে পাওয়া যায় উপাংশ। একই কথা, ভেক্টরের মান তো একটা স্কেলার, তাই কিনা? তাহলে উপাংশের মান, তাহলে পি ভেক্টর বরাবর, তাহলে আমি একটা দিক বরাবর চিন্তা করেছি, কিন্তু পি ভেক্টর বরাবর তাহলে লব্ধির উপাংশ কত? আর কস থিটা, রাইট? এই একা যে কাজ করবে এই দুইজন মিলে সে কাজ করবে। তাহলে দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কস 0 মানে পি প্লাস কিউ কস আলফা। কি ঘটনা সঠিক আছে কিনা ভাইজান? দেখো, আর কস থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, অর্থাৎ লব্ধি একাই যে কাজ করে বলগুলো সবাই মিলে সেই কাজ করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বা জানো কিনা জানি না, আমি এই যে দেখো এটা পি ভেক্টর আর এটা ছিল আমাদের কিউ ভেক্টর, রাইট? এখন যদি আমি বলি যে একটু এখানে বলে নিই, এই পি বরাবর কিউ এর অভিক্ষেপ আমরা নির্ণয় করেছি। পি ভেক্টরের উপরে লম্ব বরাবর যদি আমি একটা সরল রেখাটা আনি, এই যে লম্ব বরাবর যদি একটা সরল রেখাটা আনি, এই লম্ব বরাবর কিউ এর অভিক্ষেপটা কি হবে? রাইট? তাহলে পি বরাবর কিউ এর অভিক্ষেপ হচ্ছে এইটুকু, রাইট? দ্যাট ইজ কিউ কজ আলফা, রাইট? আর পি এর উপরে লম্ব বরাবর এই কিউ বলের যে অভিক্ষেপ, এই যে দেখো লম্ব বরাবর যে কিউ বলের অভিক্ষেপ, এটা মানে এইটুকু, দিস ইজ আলফা। তোমাদেরকে আমি শেখাইছিলাম কাছে কস সামনে সাইন, কাছে কস সামনে সাইন। তাহলে দেখো কিউ বলের এটা কাছের বাহু কস হয়েছে, কিউ বলের মানে সরি কিউ বলের বলছি কোণের কাছের বাহু কস, কোণের সামনের বাহু সাইন, দিস ইজ কিউ সাইন আলফা। ওকে, তাহলে আমি কি বলতে পারি পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশের মান বা অভিক্ষেপ কিউ কজ আলফা, আর পি ভেক্টরের উপরে উল্লম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর কিউ ভেক্টরের অভিক্ষেপ হবে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এই দুটা অভিক্ষেপ বা উপাংশকে বলা হয় লম্ব উপাংশ, এই দুটা উপাংশকে বলা হয় লম্ব উপাংশ। কি ক্লিয়ার? উপাংশ বিভিন্ন প্রকারের হতে পারে। আমি এটা বলতে পারি ভাইজান, দেখো আরো ক্লিয়ার করব তোমাদেরকে, একবার ভিতর থেকে অন্তর দিয়ে পড়াবো। যাও, মনে করো এখানে একটা ভেক্টর আছে, দ্যাট ইজ আর ভেক্টর, এখানে একটা দিক আছে, এখানে একটা দিক আছে, ঠিক আছে মোস্তাক? তাহলে আমি যদি বলি এই বরাবর আর ভেক্টরের এটা যদি আলফা হয়, এটা যদি বেটি হয়, তাহলে এই বরাবর আর এর উপাংশের মান আর কজ আলফা, আর এই বরাবর আর এর উপাংশের মান হচ্ছে আর কজ বিটা, রাইট? আমি কি করব, আর কজ তো লিখবই, এর সাথে এর কোণ কত সেটা লিখবো, রাইট? বলতো এই আর কজ আলফা এবং আর কজ বিটা কি পরস্পরের উপর লম্ব? এখানে
লম্ব না। যদি এখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয় তখন এই দুটা উপাংশকে বলা হয় লম্ব উপাংশ। কি উপাংশ? লম্ব উপাংশ। কি ক্লিয়ার? তাহলে কোন একটা ভেক্টরের দুটা উপাংশ যদি পরস্পরের উপর লম্ব হয় সেই দুটা উপাংশকে বলবো আমরা লম্ব উপাংশ। প্রদত্ত বলের বা প্রদত্ত ভেক্টরের লম্ব উপাংশ। ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলো? কথায় কি কোনো ভেজাল আছে নাকি খাঁটি কথা বলেছি? হয়েছে? হয়েছে হয়েছে ভাইজান? কই দেখি। ক্লিয়ার? কথায় কি কোনো ভেজাল আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে ভাইজান শোনো, আমরা কিন্তু এখনো আসল ক্লাসে তো প্রবেশ করতেই পারিনি। আমি শুধু ক্লাস করানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু তোমাদেরকে সিম্পলি শেখাচ্ছি আর কি। তাহলে আমি আবারও বলছি, লম্ব উপাংশ কি জিনিস? কোন একটা ভেক্টরের অনেক ধরনের উপাংশ থাকতে পারে, রাইট? তাহলে এই দুটার লব্ধি ডেফিনেটলি আর, ঠিক না? তাহলে এই দুটা উপাংশ যদি পরস্পরের লম্ব হয় তখন এই দুটা উপাংশকে বলা হবে এই মূল ভেক্টরের লম্ব উপাংশ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আসো, আমি যে চিত্রটা আঁকেছিলাম এই যে এখানে আমি এতক্ষণ থেকে যেটা করেছি, এখানে যে তিনটা জিনিস লিখেছি, পি ভেক্টর বরাবর পি এর অভিক্ষেপ, পি ভেক্টর বরাবর কিউ এর অভিক্ষেপ, পি ভেক্টর বরাবর আর এর অভিক্ষেপ বা উপাংশের মান, রাইট? এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি মোস্তাক, পি ভেক্টরের লম্ব বরাবর, পি ভেক্টরের লম্ব বরাবর, পি ভেক্টরের লম্ব বরাবর পি এর অভিক্ষেপ, অভিক্ষেপ বানান কি গো, যাই হোক, পি এর অভিক্ষেপ ইকুয়াল টু হবে পি সাইন 0, ঠিক কিনা বলো? পি সাইন 0। কি ক্লিয়ার? পি এর লম্ব বরাবর পি এর অভিক্ষেপ পি সাইন 0 অথবা পি কস 90 ডিগ্রি, এটা লিখলেও হবে। পি কস 90 ডিগ্রি লিখলেও হবে, পি সাইন 0 লিখলেও হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আসো, তাহলে লম্ব বরাবর সাইন ইউজ করব আর বরাবর কস ইউজ করব, এটা মনে রাখলে তো হয়, ঠিক না বলো? আমি যদি বলি এটা তো একটা পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের লম্ব বরাবর, তাহলে এটা পি ভেক্টরের লম্ব বরাবর অভিক্ষেপটা কি হবে? তাহলে আমরা কি শিখেছি? ওই বলের মান যার অভিক্ষেপ তার কস এদের মধ্যবর্তী কোণ কত মোস্তাক? 90 ডিগ্রি। অথবা এটাকে আমরা লিখবো পি সাইন 0, একই জিনিস। ওকে, এবার আসো, পি এর লম্ব বরাবর কিউ এর অভিক্ষেপ, কিউ এর অভিক্ষেপ ইকুয়াল টু তাহলে কিউ সাইন আলফা। বরাবর যেগুলোতে কজ ইউজ করেছিলাম, লম্ব বরাবর সেগুলোতে সাইন ইউজ করবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কি ক্লিয়ার? আচ্ছা, এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। মনে করো আমি কেন এখানে সাইন আসলো, আমরা তো শিখেছি ভাই অভিক্ষেপ মানে তো কোসাইন। আরে ভাই পি এর উপর লম্ব বরাবর বের করতে বলছি যে আমি, তাহলে আমি তোমাদেরকে কি শিখাইছি? এই লম্ব বরাবর, এই হলুদ বরাবর কিউ এর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তাহলে কি হবে? এই বরাবর কিউ এর অভিক্ষেপ হবে কিউ কস এদের মধ্যবর্তী কোণ, এই কোণটা 90 মাইনাস আলফা। কস 90 থাকলে কসটা কিসে পরিণত হয়ে যায়? সাইনে পরিণত হয়ে যায়। দিস ইজ কিউ সাইন আলফা। এই জন্য লিখেছি রে পাগলা এটা। কি ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আমি বলবো পি ভেক্টর বরাবর পি ভেক্টরের লম্ব বরাবর লব্ধি আর এর অভিক্ষেপ ইকুয়াল টু তাহলে আর সাইন কি হবে মোস্তাক? আর সাইন থিটা। কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লম্ব বরাবর নিয়ে কাজ করেছি, এটা পি ভেক্টর বরাবর নিয়ে কাজ করেছি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কি পাবো? এখন দেখো, এই ক্ষেত্রে আমরা পাবো, আমরা জানি
যে লব্ধি যে কাজ করে অপর দুইজন মিলে সে কাজ করে। তাহলে পি এর অভিক্ষেপ পি সাইন 0 মানে 0 প্লাস কিউ সাইন আলফা, রাইট? অতএব আর সাইন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। কি ক্লিয়ার? ওই থেকে আমরা আরেকটা জিনিস পাইছি, তোমরা কি দেখেছো? এর আগে যখন বরাবর যখন নিয়েছিলাম আর কস থিটা, এটা ইকুয়াল টু এসছিল পি প্লাস কিউ কস আলফা। এটা এসছিল কিনা বলো? হ্যাঁ, এই দুটা জিনিস খুবই সুন্দর। ওকে, তাহলে দুটা ভেক্টরের লব্ধি আর ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা, লব্ধি এবং পি বলের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এখানকার পরিচয়গুলো কি কি দেখো। থিটাটা হচ্ছে, এখানকার পরিচয় হচ্ছে থিটাটা হচ্ছে লব্ধি এবং পি বলের মধ্যবর্তী কোণ, এটা বুঝাইছি আমি কিন্তু। হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে প্রদত্ত ভেক্টরদের মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এটা অ্যাঙ্গেল বুঝাইছি, অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড পি, অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটা জিনিস বর্গ করে যদি যোগ করে দাও, তাও তুমি লব্ধির মান বের করতে পারবা। এখন তুমি যদি এখন আর এর মান চাও, তাহলে আমি যদি এই দুটা বর্গ করে যোগ করে দিই, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হতে পাই। তাহলে বর্গ করে যদি যোগ করে দিই, তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। বর্গ করে যোগ করে দিচ্ছি, বাম্পার বর্গ করে যোগ করে দিলাম, তুমি ডান পার বর্গ করে যোগ করে দিবা না? তাহলে এটা ইকুয়াল টু কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস পি প্লাস কিউ কজ আলফা এর উপরে স্কয়ার। ওকে, মানে এই দুটাকে বর্গ করে যোগ করে দিয়েছি স্বর্গ হাতে পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 1, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা। এইটা আর এটা থেকে কি কমন নেওয়া যায়? তাহলে থাকছে পি স্কয়ার প্লাস এই দুটা থেকে কিউ স্কয়ার কমন নেওয়া যায়, কমন নিলে কি থাকবে? সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা, দ্যাট ইজ 1 প্লাস, তাহলে এইটার লাস্টেটা মিলে 1 আর এখানে থাকলো 2pq cos আলফা। এটা কিন্তু আবারও লব্ধির মান। কি ক্লিয়ার? এটা কিন্তু আবারও লব্ধির মান। আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? কোনো ভেজাল আছে? বলো, কোনো কি ভেজাল আছে ভাইজান? হয়েছে? ওকে, হয়েছে? কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? নাই। এইবারে তাহলে এটা আমরা বর্গ করে যোগ করে দিয়ে আমরা লব্ধির স্বর্গটা হাতে পাইলাম। এবং আমি যদি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা এবার ভাগ করি, 1 ভাগ, এই ভাগ চিহ্ন এরকম কেন হবে দেখো তো, 1 ভাগ 2 হাতে পাই, 1 ভাগ 2, তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা মানে tan থিটা, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। হোয়াট ইজ থিটা মুস্তাক? হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট ফোর্স এন্ড পি ফোর্স। পি এবং রেজাল্টেন্ট ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে মনের খাতায় স্মৃতির পাতায় এগুলো ফোটায় ফোটায় লিখে রাখতে হবে। কি ক্লিয়ার?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জিনিসটা আমরা দেখলাম, এটা আমরা দুইটা বলের ক্ষেত্রে লব্ধির মান এবং দিক আমরা বের করে ফেলেছি, রাইট? আমি যদি এখন তোমাদেরকে বলি যে এরকম কথা, দেখো, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছ অনেক দূরে, এটা ও, এটা এক্স, ও এক্স একটা যে কোনো সরল লেখা, রাইট? এখানে একটা ভেক্টর আছে বা F1 ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে F2, এখানে একটা ফোর্স আছে F3 ইত্যাদি, রাইট? এখানে আছে মনে করো F4, এরকম ফোর্স আছে, রাইট? আমি জানি না এই চারটা বলের লব্ধি কেমন হবে, ওকে? আমি এটা জানি না। ধরে নিলাম, কিরে ভাই নখ হয়ে যাচ্ছে নাকি? আমি ধরে নিচ্ছি এই চারটা বলের লব্ধি এই দিকে ক্রিয়াশীল, এমনি ধরে নিলাম, রাইট? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এই কোণটা ওই এক্স এর সাথে লব্ধি, এই লব্ধি হচ্ছে আর, মনে করো, ওকে? এগুলো কিন্তু সবই হচ্ছে ভেক্টর, এদের মান হচ্ছে F1, F2, F3, F4 আর লব্ধির মান আর, এটা মনে করো থিটা, ওকে? আরো অনেক কিছু তোমাকে দিয়ে দিলাম। F1 ও এক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, এটা বিটা কোণ উৎপন্ন করে, এটা গামা কোণ উৎপন্ন করে, আর এটা হচ্ছে মামা কোণ উৎপন্ন করে, এটা মনে করো ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি এখানে ও এক্স বরাবর কি ঘটনা তুমি লিখতে পারো, ও এক্স এর উপর লম্ব বরাবর কি ঘটনা লিখতে পারো, ঠিক কিনা বলো? তাহলে আমি যদি বলি ও এক্স বরাবরের কাহিনী যেটা বলি, তাহলে এখানে দুইটা ইকুয়েশন আমি লিখতে পারি, ও এক্স বরাবর উপাংশ চিন্তা করে আর ও এক্স এর উপর লম্ব বরাবর উপাংশ চিন্তা করে। তাহলে ও এক্স বরাবর যদি উপাংশগুলো নিয়ে কাজ করি, তাহলে আগে আমরা লিখব ও এক্স বরাবর আর এর লম্বাংশ, তাহলে আর ইন্টু কার সাথে, ও এক্স বরাবর, ও এক্স এর সাথে কোণ নিতে হবে, আর কস, কি মনে আছে সমস্ত? ও এক্স বরাবর যদি নিতে চাই, ও এক্স বরাবর আর এর অভিক্ষেপ, তাহলে আর কস, আর এবং ও এক্স এর সাথে মধ্যবর্তী কোণ কত? থিটা কিনা বলো? এই সরি সরি, এই যে এটুকু ডিস্টার্ব করিস কেন রে? তাহলে আর কস থিটা ইকুয়াল টু, বলো, তাহলে এই একা যে কাজ করবে, এই চারজন মিলে সেই কাজ করবে, কারণ এই চারটা ফোর্সের লব্ধি 4, সুতরাং এখানে হবে F1 cos, বলো cos কত লিখবো মুস্তাক? F1 cos, তারপরে F2 cos, হ্যাঁ, F2 cos, তারপরে F3 cos লিখবো না, তারপরে F4 cos, সব তো কোসাইন। বলো F1 cos ও এক্স এর সাথে F1 এর কোণ কত? আলফা। F2 এর কোণ কত? বিটা। F3 এর কোণ কত? গামা। F4 এর কোণ কত? মামা। এই যে এটা হচ্ছে আর cos থিটা। কি ক্লিয়ার? আর যদি আমি বলি এর উপর লম্ব বরাবর, এর উপর লম্ব বরাবর, ও এক্স এর উপর লম্ব বরাবর অভিক্ষেপ নিব, সবগুলো কি হবে? চোখ বন্ধ করে সাইন লিখবা, আর সাইন থিটা ইকুয়াল টু F1 সাইন আলফা প্লাস F2 সাইন বিটা প্লাস F3 সাইন গামা প্লাস F4 সাইন ডেল্টা। কি ক্লিয়ার? কোন সমস্যা? কোন সমস্যা আছে কিনা বলো, নাকি ভেজাল আছে ভাইজান? হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? হয়েছে? একদিনে এতগুলো মনে থাকবে না। আরে ভাই আমি তো পড়ানোই শুরু করিনি, মা আমি তো অঙ্ক শুরু করিনি, স্থিতিবিদ্যার অঙ্কই তো শুরু করিনি। আজব কাহিনী।
ছি ছি ছি, তাহলে আমি কি দাঁড়াবো, কি দাঁড়ালো বিষয়টা? উফ, সূত্রের প্রতিপাদন পড়বে, হ্যাঁ প্রতিপাদন আসে। ওকে, তাহলে ক্লিয়ার এবং ছুটি দেন। ঠিক আছে, ছুটি দিলাম, কারণ অনলাইন ক্লাস করতে কারোরই আসলে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, অফলাইন ক্লাস আসলে করানো উচিত, কিন্তু গতকালকে আবার নিউজে দেখলাম দুদিন পর নাকি মোবাইল কোড নেওয়া হবে মার্কেটে, যে কারা কারা স্বাস্থ্যবিধি মানে চলছে না বা এরকম আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে যেটুকু পড়ালাম এইটুকু মনোযোগ সহকারে পড়ে আবার পরশুদিন ক্লাসে উপস্থিত হবার। ঠিক আছে, ওকে ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।